আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অভ্যন্তরে আসলে কি হচ্ছে? সরকারের মধ্যে কি আগের মতো ঐক্য আছে? কিংবা সরকারের পেছনে যে শক্তি ছিল, দৃশ্যমান শক্তি, অদৃশ্য শক্তি, অন্তর্নিহিত শক্তি, সেই শক্তির রূপকগুলো, ধারকগুলো কিংবা শক্তির যে সূত্রগুলো রয়েছে, রুট, সেগুলো কি এখনো আছে? নাকি সবকিছু এলোমেলো হয়ে গেছে? এর কারণ হলো ২০২৫ সনের জুলাই মাসে এসে যে সকল কথাবার্তা শুনতে পাচ্ছি এবং যে সকল বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সরকার যে খুব স্বাভাবিকভাবে কাজ করতে পারছে, চলছে, সরকারের যে সুন্দর একটি ভবিষ্যৎ আছে, এটা মনে হচ্ছে না। সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথা, তার যে ধারাবাহিকতা থাকা দরকার, সেই কথার একটা ধারাবাহিকতা আমরা এখন পর্যন্ত দেখিনি। তার সরকারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন, কোনো মেগা প্রকল্প বাস্তবায়ন করা, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা, এরকম দেখছি না। যা কিছু হচ্ছে সেটা অনেকটা বিএনপির ইচ্ছা, অনেকটা জামাতের ইচ্ছা, অনেকটা এনসিপির ইচ্ছা। কিন্তু সরকারের যে সত্যিকার একটা ইচ্ছা, এককভাবে ইউনিক ইচ্ছা, এটা আমরা দেখছি না। শেখ হাসিনার বিচারের জন্য, জুলাই আগস্টে বিপ্লবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল হয়েছে। এটা সরকারের কোনো একক ইচ্ছা নয়। সরকার এই কাজটি করতে বাধ্য হয়েছে। ২ নম্বর হলো যে এই যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার মানে বিচার ব্যবস্থাকে চমৎকারভাবে কন্টিনিউ করার জন্য সরকারের যে ভিশন দরকার, মিশন দরকার, সেটা পরিলক্ষিত হচ্ছে না। এটা কেমন যেন একটা ঢিলেঢালাভাবে সবকিছু চলছে। আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্ট বার, অ্যাটর্নি জেনারেল অফিস, নিম্ন আদালত, আইন মন্ত্রণালয়, তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয়, এই জিনিসগুলোর মধ্যে যা হওয়া দরকার হচ্ছে না। যেমন ধরুন শেখ হাসিনার ১৫টি বছর। এখন ১৫টি বছরে আপনি বুঝতে পারতেন যে কারা রাষ্ট্র চালাচ্ছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধানমন্ত্রীর সচিবকে, ব্যক্তিগত সচিবকে, তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে, সমস্ত মানুষের মুখস্থ ছিল। আপনি কি বলতে পারবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ্য সচিবকে? সবচেয়ে বড়, যিনি প্রিন্সিপাল সচিব, বলতে পারবেন না। আপনি কি বলতে পারবেন যে উনার যে একটা সেক্রেটারি আছে, পূর্ণ সচিব পদমর্যাদার একজন প্রাইভেট সেক্রেটারি আছে, হু ইজ হি? তার নাম কি? আমি তো জানি না। কিন্তু তিনি বাইরে থেকে এনে বেশ কয়েকজন লোককে সিনিয়র সচিব, মানে একেবারে সচিবের আব্বা, আব্বা হুজুর, এইরকম অনেকজনকে তিনি সিনিয়র সচিব যাকে বলা হয়, পদে তিনি নিয়োগ দিয়েছেন। তাদের ২-১ জনের নাম আমরা জানি। এখন এই যে তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন, তারা যে কাজটা করছে, সেই কাজ নিয়ে সচিবদের মধ্যে সঙ্গত কারণেই একটা অসম্মানজনক, বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এর কারণ হলো এদের মধ্যে অনেক তরুণ রয়েছেন, যারা সিনিয়র সচিব হয়েছেন, কিন্তু তাদের যে বয়স, তারা বড়জোর অনেকে টিওনও হতে পারতেন, এডিসি হতে পারতেন যদি তারা বিসিএসে চান্স পেতেন। এবং ২-১ জন আছেন যারা হয়তো তাদের বয়সের বিচারে বড়জোর ডিপ্টি সেক্রেটারি হতে পারতেন। তাদের যে এইজ, জয়েন্ট সেক্রেটারি হতে পারতেন কিনা আমি বলতে পারব না, যদি স্বাভাবিক হইতে তারা প্রমোশন পেতেন। কিন্তু তিনি যাদেরকে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন, কেউ আছেন যারা বিসিএস পরীক্ষায় যদি বসতেন, প্রিলিমিনারিতে পাস করতে পারতেন না। মানে প্রিলিমিনারিতে পাস করার পরে রিটেন, তারপরে ভাইবা দেওয়ার পরে চাকরিতে সুপারিশ, এরপরে ফিল্ড লেভেলে ৮-১০ বছর চাকরি করার পরে প্রমোশন, এরপর ধীরে ধীরে ডিপ্টি সেক্রেটারি থেকে সচিব হবেন, সচিবদের পরে আবার সিনিয়র সচিব হবেন। তো এই যে একটা বিরাট, মানে সিভিল সার্ভিসে যদি ১০,০০০ লোক থাকে কথায় কথায়, তার মধ্যে সিনিয়র সচিব হওয়ার সৌভাগ্য হয়
হয়তো 10 জনের। তো এইরকম হঠাৎ করে ধরে এনে যারা পরীক্ষায় বসেননি কখনো, বিসিএস পরীক্ষায় পাস করা তো দূরের কথা, তাদেরকে এনে উনি সিনিয়র সচিব বানিয়ে দিয়েছেন। ফলে কি হলো, আমরা এই সিনিয়র সচিবদেরকে চিনছি, কিন্তু অরিজিনাল যারা সচিব তাদেরকে আমরা চিনছি না, যারা দেশ চালাচ্ছে বা যারা দেশ চালাবে। এরপর আমলাদের বাইরে যেটা আছে সেটা হলো একটা রাইট হ্যান্ড থাকে, তারপর শেষে লেফট হ্যান্ড থাকে। বিএনপি জমানাতে, আওয়ামী লীগ জমানাতে, এরশাদ জমানাতে প্রধানমন্ত্রী একটা মিনি ক্যাবিনেট থাকে, কিচেন ক্যাবিনেট থাকে। তো সেখানে পদ পদবি না থাকলে অনেকে ক্ষমতাধর, যেমন শেখ হাসিনার এস আলম, তারপর শেষে শেখ হাসিনার সালমান এফ রহমান, শেখ হাসিনার সেই মজুমদার, নজরুল ইসলাম মজুমদার, তারপর আরও অনেকে, এরকম ধরুন অ্যাটলিস্ট 1 ডজন। এখন এদের হাতে অনেক ক্ষমতা, এদের হাতে অনেক ক্ষমতা ছিল, এরকম একটা ক্ষমতা এটা অভ্যস্ত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম লোক কারা? চিনেন আপনি তাদের কাউকে? নাম বলতে পারেন? তাহলে এই ক্ষমতাগুলো কোথায়? আকাশে উড়ে বেড়াচ্ছে, বাতাসে উড়ে বেড়াচ্ছে, অথবা ক্ষমতা ভূতে চালাচ্ছে। ক্ষমতা তো এলোমেলো হয়ে যায় না। এরপরে সংবাদপত্র চিন্তা করেন। উনার একজন প্রেস সচিব আছেন। তারপর উনার একটা প্রেস উইংস আছেন। তো উনি উনার জামানাতে সবচেয়ে বেশি নিয়োগ দিয়েছেন প্রেস উইংসে। দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে সবচেয়ে বেশি নিয়োগ উনার ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়েছেন, এবং ওখানে উনার উদারতা সর্বোচ্চ পর্যায়ের। কিন্তু উনার আগে যারা ছিলেন, এখন ধরেন উনার উনি ১ম এ নাহিদকে বানালেন প্রেস, যাকে বলে মিনিস্টার, তথ্যমন্ত্রী। আর শফিককে বানালেন তথ্য সচিব। যদি আপনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আমল থেকে চিন্তা করেন, তো বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধুর প্রেস সচিব ছিলেন সেই বাহাউদ্দিন সাহেব। আপনি কল্পনা করতে পারবেন না কত বড় সাংবাদিক ছিলেন। জাওয়াদুর রহমান সাহেব ছিলেন। জিয়াউর রহমান সাহেবের তথ্যমন্ত্রী ছিলেন আকবর কবির সাহেব, হুমায়ুন কবিরের ভাই। ভারতের কেন্দ্রীয় সরকারের যে শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির, তার যে বড় ভাই আকবর কবির, নাজমুল হুদা সাহেবের শ্বশুর, এবং সিগমা হুদার, ব্যারিস্টার সিগমা হুদার বাবা, তিনি ছিলেন তার তথ্যমন্ত্রী। আচ্ছা, এরশাদ সাহেবের তথ্যমন্ত্রী কারা ছিলেন? উনি ছিলেন আনোয়ার জাহিদের মতো বিশ্ববরেণ্য সাংবাদিক, বিশ্ববরেণ্য বুদ্ধিজীবী ডক্টর মিজানুর রহমান শেলী তথ্যমন্ত্রী ছিলেন। আচ্ছা, শেখ হাসিনার তথ্যমন্ত্রী কারা ছিলেন? এই লাস্টের কয়েক বছর আপনি চিন্তা করেন। হাসানুল হক ইনু। আপনারা কল্পনা করতে পারেন হাসানুল হক ইনু হু ইজ হি? বঙ্গবন্ধুর সেই মসনদ কাঁপিয়ে দিয়েছিল যে পত্রিকা গণকণ্ঠ, সেই গণকণ্ঠের মালিক, উদ্যোক্তা, জাসদ, সেই জাসদের হাসানুল হক ইনু, তাকে তিনি তথ্যমন্ত্রী বানিয়েছেন। যেন তেন কথা নয়। এরপর তিনি আবুল কালাম আজাদ, বিখ্যাত সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, তাকে বানিয়েছেন তথ্যমন্ত্রী। তার তথ্য সচিব কারা ছিল বা তথ্য টিমে কারা ছিল? আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, পরে বাসসের এমডি হয়েছিলেন। ইকবাল সোবহান চৌধুরী তার তথ্য উপদেষ্টা। বাংলাদেশ ইকবাল সোবহান চৌধুরীর সামনে, এখন উনার সামনে যারা আছেন, কলম ধরে এ লিখবেন, বি লিখবেন, আমি তো কল্পনাই করতে পারি না। তারা হয়তো এখন ক্ষমতা আছে, ইকবাল সোবহান চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করতে পারেন, তুই কার বাপ রে, তুই কার খালু রে, এটা জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু আমি ইকবাল সোবহান চৌধুরী সাহেবকে যেভাবে দেখেছি অবজারভারে চিফ রিপোর্টার হিসেবে, অবজারভার সম্পাদক হিসেবে, মানে আমার বস হিসেবে দেখেছি, আমার সহকর্মী হিসেবে দেখেছি। আবার প্রেস কাউন্সিলে উনিও মেম্বার ছিলেন, আমিও মেম্বার ছিলাম। তো এই যে তার যে টিম, পরবর্তীতে সেখানে নাইমুল ইসলাম খান আসছেন। আপনি যদি বলেন বাংলাদেশের ইতিহাসে সম্পাদক হিসেবে নাইমুল ইসলাম খানের যে টিম, মানে তার যে টিম স্পিরিট, মানে তার যে লিডারশিপ, তার ব্যাপারে হাজারো অভিযোগ থাকতে পারে। কিন্তু আজকের কাগজ, ভোরের কাগজ, প্রথম আলো, এই যে টোটাল যে টিমটা দেখেন, এবং আজকের যে মিডিয়া দেখেন, এখানের যত স্টার সাংবাদিক সব নাইমুল ইসলাম খানের হাতে তৈরি করা, তার কলিগ, তিনি তাদের বস ছিলেন। এই যে মতিউর রহমান সাহেব প্রথম আলোর, তারপর শেষে আপনার যাকে বলে আনিসুল হক, এরা সবাই
নাঈমুল ইসলাম খানের অধীনে চাকরি করেছেন। সেই ভদ্রলোক ছিলেন উনার সেই প্রেস সচিব। তো কাজেই একটা ধারাবাহিকতা সামঞ্জস্য মানে রাষ্ট্র ১৮ কোটি মানুষের একটা রাষ্ট্র, ৭ লক্ষ থেকে ৮ লক্ষ কোটি টাকার একটা বাজেট। তো এইটা পরিচালনা করার জন্য যে দক্ষতা, অভিজ্ঞতা, হৃদয়, মন, মানসিকতা, আভিজাত্য যা কিছু দরকার, এটা কি এত সোজা? এত সোজা না। আপনি চিন্তা করেন যে আ এই সমাজে কত বড়, বড় মানুষ আছেন, এখনো জীবিত আছেন। মানে যাদের সামনে আমরা এখনো পর্যন্ত দাঁড়াতে সাহস করার বা তাদেরকে একটা টেলিফোন করব, বিশ্বাস করেন এই সাহস আমার হয় না। তো এরকম অনেক লোক আছেন, আমার এই বদরুদ্দীন উমর সাহেবকে টেলিফোন করার সাহস আমার হয় না। বিশ্বাস করেন হয় না। I cannot imagine কাদের সিদ্দিকী সাহেবকে একটা টেলিফোন করতে আমার সাহস হয় না। আমার সেই শ্রদ্ধাবোধ রয়েছে। লতিফ সিদ্দিকীকে টেলিফোন করার সাহস হয় না। সাবির হোসেন চৌধুরীকে টেলিফোন করার সাহস আমার হয় না। তারা আমাকে সবাই স্নেহ করেন, আশা করেন, কিন্তু আমার সাহস হয় না। আমি তাদেরকে শ্রদ্ধা করি, কাছে থেকে দেখেছি। সেই কত আগে দৈনিক ভোরের কাগজ মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমানের বস ছিলেন, এই যে প্রথম আলোর মালিক সাবির হোসেন চৌধুরী। এখন আপনি তাকে মনে করতেছেন যে রাস্তার একজন মানুষ। এটা আমার হয় না। কিন্তু অনায়াসে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনেক লোক আছে যারা এরকম বড়, বড় মানুষকে কান ধরে ঘুরানোর মতো সাহস রাখে, শক্তি রাখে, হিম্মত রাখে। তো এর ফলে কি হলো যে, যেভাবে যে জিনিস চলার সেই জিনিস চলছে না। ধরেন আপনার কাছে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি আছে। আপনি এটা চালাবেন অকটেন দিয়ে। আপনি সেখানে কতগুলো কেরোসিন তেল ঢেলে দিলেন। আচ্ছা গেল। ড্রাইভার হিসেবে আপনি বললেন যে, "ধুর বাদ দাও। ওই যে গুলিস্তান থেকে মিরপুরে যে রোডে যে বিকল্প বাসগুলো আছে ওটা একটা ড্রাইভার ধরে নিয়ে আসো। মার্সিডিজ ড্রাইভার লাগবে না।" ওই ড্রাইভারই চালাইলো। ফলে আপনার গাড়ির কী অবস্থা হবে বুঝতে পারবেন। কেরোসিন তেল দিয়া মার্সিডিজ চালাইলেন। তারপরে আবার আপনি চিন্তা করলেন যে মাঝে মধ্যে বন্ধ হয়ে যেতে পারে, একটু ধাক্কা-ধুক্কা দিতে লোক লাগবে। ২ জন লোকও রাখলেন ধাক্কা দেওয়ার জন্য। আপনার মার্সিডিজের অবস্থা কী? তো আসলে যে জিনিস করবে সেই জিনিসের জন্য সেটা লাগবে। সিঙ্গারা যে বানায় সেই বাবুর্চি দিয়ে আপনি পোলাও কুরমা রান্না করতে পারবেন না। তারপরে শেষে যে লোক গরু জবাই করে কসাই, তাকে দিয়ে আপনি হীরা কাটতে পারবেন না। ডায়মন্ড কাটার হিসেবে আপনি কসাইকে নিয়োগ দিতে পারেন না। তো এরকম আমাদের এই সমাজে অনেকগুলো বিশৃঙ্খলা, অনেকগুলো আ মানে যাকে বলে বিনিয়োগ, অনিয়োগ, কুনিয়োগ এই গত কয়েক মাসে হয়েছে। তার প্রেক্ষিতে যা হবার তাই হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে সরকারের ভিতরকার অনেক বিসাদৃশ্য, অনেক দুর্বলতা লোক সমাজে চলে আসছে, সামনে চলে আসছে। যেমন দেখা গেল meticulous ডিজাইন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে আমেরিকা থেকে একটা কথা বললেন। এই কথাটা আসলে ঠিক হয়নি। এই কথাটা বলাটাও ঠিক হয়নি। এখন এই যে meticulous ডিজাইন, এই ডিজাইন নিয়ে দেশে এবং দেশের বাইরে যে আলোচনা প্রকাশ্যে হচ্ছে এবং যেখানে সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওয়েল উইশার, তাত্ত্বিক নেতা, তিনি যেভাবে জুলাই-আগস্ট বিপ্লবের সঙ্গে আমেরিকার সম্পৃক্ততা, আমেরিকার পরিকল্পনা নিয়ে যে কথাগুলো বলছেন, যেটি এই বিপ্লবের সঙ্গে যারা সম্পৃক্ত সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যে meticulous ডিজাইন, তারপরে শেষে তিনি যেভাবে আ মাস্টার মাইন্ডের কথা বলছেন, এই সমস্ত জিনিস বলতে হয় না। কিন্তু সেই জিনিসগুলো বলার পরে যখন খুব আলোচনা হলো সেটা দীর্ঘদিন পরে আ সেই বিভিন্ন লোক যারা আছে তারা এটাকে কোনোমতে চেপে-চুপে, ধামাচাপা দিয়ে ওইগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে বটে, কিন্তু যা হবার তা হয়ে গেছে। এখন meticulous ডিজাইনে কী ডিজাইন ছিল? সেই ডিজাইনের পেছনে অর্থ কী ছিল? অস্ত্র কী ছিল? পরিকল্পনা কী ছিল? যে ঘটনাগুলো ঘটেছে, কে এই ইউনূস সরকারের শক্তির গোপন তথ্য ফাঁস করলেন গোলাম মাওলা রনি। ইমিউনিটি দেয়া হবে? কিভাবে এদেরকে রক্ষা করা হবে? এই দায় কি এড়ানো সম্ভব হবে? এই বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে খোলামেলা যে আলোচনা হচ্ছে, পিলে চমকানো আলোচনা হচ্ছে।
আর যেহেতু সামাজিক মাধ্যম উন্মুক্ত, ফলে অনেক ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আর কিছু, কিছু যারা সরকারি ওয়েল উইশার এগুলো তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আবার ভিতর থেকে কে বা কারা হঠাৎ, হঠাৎ করে খুঁচিয়ে, খুঁচিয়ে এই কথাগুলো বের করে দিচ্ছে। সরকারের খুবই গোপনীয় কথাগুলো। আর এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ভিতরে সেই ঐক্য, সেই বন্ধন, সেই সহমর্মিতা, কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করার যে অঙ্গীকার, সেটি সম্ভবত নেই। তাহলে কি হতে যাচ্ছে? আর এই কি হতে যাচ্ছে এটার জবাব পেতে হলে আমাদেরকে এই বছরের আগস্টের ৫ তারিখ পর্যন্ত আবার হয়তো অপেক্ষা করতে হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।